হৃদিতা শেহরেনের আজকের নিবেদন সুনির্মল বসুর দিল্লি কা লাড্ডু। শুরু হচ্ছে সুনির্মল বসুর দিল্লি কা লাড্ডু। চোখে কালো চশমা, ঝোড়ো কাকের মতো চুলগুলি, পায়ে ময়লা ক্যানভাসের জুতো আর একটা সুটকেস বগল দাবা করে এক দুপুরবেলা হঠাৎ গঙ্গারাম বাড়িতে এসে হাজির হলো। 2 মাস আগে চাকরি করতে যাচ্ছি বলে হঠাৎ গঙ্গারাম যে কোথায় কর্পূরের মতো উবে গিয়েছিল তার খোঁজ আমরা এতদিন কোথাও পাইনি। আমরা প্রশ্নে প্রশ্নে তাকে দস্তুর মতো অস্থির করে তুললাম। গঙ্গারাম কোনো কালে জীবনে যে কিছু উন্নতি করবে সে আশা বাড়ির লোকেরা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছিল। ছোটবেলা থেকেই বেচারির শরীরে যেন রাজ্যের অসুখ মৌরসি পাট্টার মতো গেড়ে বসেছে। পেটে বাত, পিলে হাঁপানি, আর তার উপর তো ছিল ম্যালেরিয়া। এই রোগগুলোর তদারক করতে করতে বেচারি গঙ্গারামের 30টি বছর পার। তার জীবনের যত সুখ স্বপ্ন এই রোগগুলো ধারালো করাতের মতো ক্যাঁচ ক্যাঁচ করে কেটে দিয়েছিল। বেচারি গঙ্গারামের কি দোষ? কিন্তু তারপর যেদিন তার জ্যাঠামশাই বললে, হতভাগা, বুড়ো বয়স পর্যন্ত বাপ জ্যাঠার অন্ন বসে বসে গরুর মতো গিলছে, তখন গঙ্গারাম আর স্থির থাকতে পারল না। গঙ্গারাম ভাবল, সেও তো মানুষ, সত্যিই তো, সে কেন অন্যের পয়সায় খাবে? তার হাত আছে, পা আছে, থাকুক না শরীর রোগ। রোগ কার না হয়? জ্যাঠামশাইয়ের ওপর তার এতটুকু রাগ হলো না, ধিক্কার এলো নিজের উপর। আর তারপরই গঙ্গারাম উধাও। অনেক চেষ্টা চরিত্র করেও এতদিন তার খোঁজ পাইনি আমরা। আজ 2 মাস পর তাকে ফিরতে দেখে আমাদের কৌতূহলের আর শেষ নেই। গঙ্গারাম বললে সে দিল্লি থেকে আসছে, টিমারপুরে সে একটা চাকরি পেয়েছে, 15 দিন বাদে গিয়েই চাকরিতে যোগ দিতে হবে। এই কদিনের জন্য সে বাড়িতে দেখাশোনা করতে এসেছে, কারণ 5 বছরের মধ্যে সে নাকি আর ছুটিই পাবে না। সন্ধ্যের সময় চায়ের দোকানে আমার সঙ্গে গঙ্গারামের দেখা। গঙ্গারাম পিরিচে চা ঢেলে চুমুক দিচ্ছিল। আমাকে দেখে বলল, এসো দাদা, একটু গল্প স্বল্প করা যাক। দাও তো হে নবীন, বাবুকে কড়া করে 1 পেয়ালা চা দাও তো। এই কদিনে গঙ্গারামের চেহারার অনেক পরিবর্তন। দেখে মনে হলো দিল্লির জল হাওয়ায় তার ব্যাধিও সব দেহ ছেড়ে পিঠ টান দিয়েছে। নানা রকম গল্প করতে করতে হঠাৎ আমার চোখে পড়ল গঙ্গারামের নাকটা। নাকের সামনের দিকটা বেশ টকটকে লাল হয়ে উঁচু বলের মতো হয়ে আছে। আমি কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলাম, নাকের আবার কি হলো হে গঙ্গারাম? গঙ্গারাম বললে, আরে ভায়া, বলো কেন, দিল্লি কা লাড্ডু খেয়ে এই কাণ্ড ঘটিয়েছি। আমি বললাম, কীরকম? গঙ্গারাম আরেক পেয়ালা চায়ের হুকুম দিয়ে বলতে আরম্ভ করলো, তবে শোনো সেই মজার ব্যাপার। ছেলেবেলা থেকেই তো দিল্লি কা লাড্ডুর নাম শুনছি, তাই দিল্লি গিয়েই প্রথমেই ইচ্ছে হলো এই অপূর্ব জিনিসটাকে চেখে দেখব, না হলে তো জীবনই বৃথা। কারণ শুনেছিলাম, দিল্লি কা লাড্ডু जो খায়া वो भी पछताया, जो नहीं খায়া वो भी पछताया। কাজেই ভাবলুম, না খেয়ে পস্তানোর চেয়ে খেয়ে পস্তানোই ভালো। বাজার ঘুরে ঘুরে দিল্লি কা লাড্ডু অনেক রকমই দেখলাম, কিন্তু আসল দিল্লি কা লাড্ডুর কোনো খোঁজই আর পাই না। চাকর পঞ্চুলালকে মনের ইচ্ছে জানালুম। পঞ্চু প্রতিজ্ঞা করলে 2-4 দিনের মধ্যেই আমার সে চিরবাঞ্ছিত দিল্লি কা লাড্ডু খাওয়াবেই খাওয়াবে। এখানে আসবার কিছুদিন আগে একদিন সন্ধ্যার সময় আমি কাজ থেকে বাড়ি ফিরেছি। এমন সময় পঞ্চু এসে আমায় বললে, আমাকে আজকে রাত্রের মতো ছুটি দিতে হবে বাবু, একটা বিয়ের নিমন্ত্রণ আছে। দিল্লি কা লাড্ডু জোগাড় করে আমি রান্নাঘরের তাকের উপর রেখে এসেছি। তা পঞ্চুলাল পশ্চিমা লোক,
আমাকে অবশ্য হিন্দি ভাষাতেই কথাগুলো বললে। বোঝবার সুবিধার জন্য আমি বাংলা করে বললুম। তা পঞ্চুলালের কথা শুনে আমি আনন্দে নেচে উঠলাম। ভাবলাম, যাক বাবা, এতদিন পর পঞ্চুলালের কৃপায় বরাতে দিল্লি কা লাড্ডুর দর্শন মিলল। তক্ষুনি পঞ্চুলালের ছুটি মঞ্জুর করলাম। পঞ্চুও খুশি মনে নিমন্ত্রণ খেতে চলে গেল। আমি তো গিয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকলাম। পঞ্চুটা নিমন্ত্রণ খাবার আনন্দে আলোটা পর্যন্ত জেলে রেখে যায়নি। দেশলাইটাও খুঁজে পাচ্ছি না। এদিকে দিল্লি কা লাড্ডুর জন্য প্রাণটা ছটফট করছে। ভাবলাম, মরুককে দেশলাই, তাকের উপরেই তো লাড্ডুগুলো আছে, হাতড়ে হাতড়ে খুঁজে পেতে কষ্ট হবে না। রান্নাঘরটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। নতুন একটা দেশলাই কিনে আলোটা যে জ্বালবো তারও সবুজ হয়েছে না। হাতড়ে হাতড়েই খুঁজতে লাগলাম কোথায় সেই লাড্ডু। পূব দিকের জানালার উপর যে তাকটা ছিল, মনে হলো তাতে একটা ধামা রয়েছে। ভাবলাম, যাক, এতক্ষণে লাড্ডুর সন্ধান পাওয়া গেছে। মনের আনন্দে ধামার ভেতর দিলাম হাত ঢুকিয়ে। আরে বাপরে, এ যে মস্ত লাড্ডু! সঙ্গে সঙ্গে ভীষণ রকমের বোঁ বোঁ আওয়াজ শুনে চমকে উঠলাম। মনে হলো রান্নাঘরের সমস্ত অন্ধকারটা যেন গোঙাতে শুরু করেছে। দারুণ রকম ভরকে গিয়ে পা হড়কে পড়লুম। তারপর নাকে মুখে চোখে, উহ, সে কি জ্বলুনি! কারা যেন আমার সমস্ত শরীরে ছোবল মারতে লাগলো। এক চিৎকারে বাইরে পালিয়ে এলুম। সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে। সেই রাত্রে কাঁপুনি দিয়ে সে কি জ্বর! ভোরবেলা তো পঞ্চুলাল এলো। আমার অবস্থা দেখে তার চক্ষু স্থির। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে ব্যাপারটা জেনে এসে বললে, দিল্লি কা লাড্ডুর ধামার বদলে অন্ধকারে ভীমরুলের চাকে হাত দিয়েছেন। পঞ্চু আমার হাতে পায়ে ধরল, বলল, আলো জেলে রেখে গেলে আর এই কাণ্ডটাই ঘটত না। ভীমরুলের চাকটা কবে থেকে যে ওখানে হয়েছে তা আমরা কেউই জানি না। এই পর্যন্ত বলে গঙ্গারাম একটা বিড়ি ধরিয়ে টানতে লাগল। পাশের দোকানের ঘড়িতে টং টং করে 8টা বাজল। আমি বললুম, এবার তবে ওঠা যাক। গঙ্গারাম তার গল্পের জের টেনে আবার বললে, দাদা, নাকের দাগটা এখনো মিলয়নি বটে, তবে ব্যথা অনেকটা কমে গেছে। সেই দিল্লি কা লাড্ডুর কামড় খাবার পর থেকে আমার হাঁপানির টানটাও আর হয়নি। বাতের ব্যথাও সেরে গেছে, আর মাঝে মাঝে যে ম্যালেরিয়ার জ্বরটা হতো সে কথাও ভুলতে বসেছি। এইবার গল্প শুনে আমি চেঁচিয়ে উঠলাম। টেবিল চাপড়ে বললাম, সাব্বাস দিল্লি কা লাড্ডু। সেই থেকে ভীমরুল দেখতে পেলেই আমরা বলি, ওই যে দিল্লি কা লাড্ডু চলেছে। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে এ ধরনের আরো নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকুন।